ডিয়ার স্টুডেন্ট, অনলাইন ক্লাসে স্বাগতম। আমরা কেমন আছি সবাই? ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি নিশ্চয়ই। আজকে তোমাদের লজিক ক্লাস 4 নাম্বার লেকচার। তার আগে আমি কিছু তোমাদের গুরুত্বপূর্ণ কথা বলে নিতে চাই। তোমাদের অন্যান্য ক্লাসগুলো অনলাইনে শুরু হয়ে গিয়েছে, নিশ্চয়ই তোমরা দেখেছো। তোমরা কি নিশ্চয়ই পড়াশোনা শুরু করেছো? নিশ্চয়ই। কেমন হচ্ছে তোমাদের পড়াশোনা? মনোযোগী হও। যদি না বুঝতে পারো টিচারদের কাছে জিজ্ঞেস করো, ঠিক আছে? কেননা খুললেই আমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করে দিই। আজকে আমরা পড়া শুরু করব দ্বিতীয় অধ্যায় যৌক্তিক বিভাগ। যৌক্তিক বিভাগে গত ক্লাসে আমি পড়িয়েছিলাম কাকে বলে এবং প্রকৃতি। তাহলে আমরা আজকে পড়ব নিয়ম। যৌক্তিক বিভাগের টোটাল 6টা নিয়ম আছে। এই নিয়মগুলো পড়ার আগে আমরা যৌক্তিক বিভাগ কাকে বলে আরেকবার স্মরণ করে নিই। মনে আছে নিশ্চয়ই, কোনো একটা সূত্র বা নীতির ভিত্তিতে কোনো একটা উচ্চতর শ্রেণী বা জাতিকে তার অন্তর্গত উপশ্রেণী বা উপজাতিতে ভাগ করার প্রক্রিয়াকে যৌক্তিক বিভাগ বলে। অর্থাৎ যৌক্তিক বিভাগে আমরা কি করি, একটা উচ্চতর শ্রেণীকে, ধরো যৌক্তিক বিভাগে আমরা কি করি, একটা উচ্চতর শ্রেণী, ধরো মানুষ, একটা উচ্চতর শ্রেণীকে তার অন্তর্গত নিম্নতর উপশ্রেণীতে ভাগ করি। যেমন শিক্ষিত মানুষ, অশিক্ষিত মানুষ। এটা হচ্ছে উচ্চতর শ্রেণী, আর এগুলো হচ্ছে তার অন্তর্গত উপশ্রেণী। এখন কোনো একটা সূত্র বা নীতির ভিত্তিতে, এখানে আমরা একটা নীতি নিয়েছি, শিক্ষানীতি। এখানে আমরা কি নীতি নিলাম? শিক্ষা। যেহেতু শিক্ষানীতির ভিত্তিতে শিক্ষানীতির ভিত্তিতে ভাগ করেছে, এখানে কি হলো, শিক্ষিত মানুষ এবং অশিক্ষিত মানুষ। তুমি যদি এখানে সভ্যতা নীতির ভিত্তিতে ভাগ করতে, তাহলে এটা হতো সভ্য মানুষ, অসভ্য মানুষ। বা তুমি যদি এখানে সৎ নীতির ভিত্তিতে নিতে, তাহলে এটা হলো সৎ মানুষ, অসৎ মানুষ। সততা নীতির ভিত্তিতে ভাগ করলে জাস্ট তোমার ব্রেনে তুমি ফেলে দাও যে যৌক্তিক বিভাগে কোনো উচ্চতর শ্রেণীকে তার অন্তর্গত নিম্নতর শ্রেণীতে বা উপশ্রেণীতে ভাগ করা হয় কিসের ভিত্তিতে? একটা সূত্র বা নীতির ভিত্তিতে। একটা সূত্র মনে থাকবে সবার। তাহলে আরেকটা জিনিস মনে রাখো, যৌক্তিক বিভাগ একটা পদের ব্যক্তার্থ নিয়ে আলোচনা করে। কি নিয়ে আলোচনা করে? ব্যক্তার্থ নিয়ে। আর অবশ্যই তোমরা পেজ নাম্বারটা মনে রাখবে। পেজ নাম্বার হচ্ছে 41 to 44। যৌক্তিক বিভাগ কি নিয়ে আলোচনা করে? পদের ব্যক্তার্থ। আচ্ছা, তাহলে এবং গত ক্লাসে পড়িয়েছিলাম, তোমরা আগের পেজগুলোতে দেখে নিবে। 39 পেজে বা 38 পেজে তোমরা দেখবে যৌক্তিক বিভাগের প্রকৃতি দিয়ে আছে। পয়েন্টস আকারে 11টা প্রকৃতি আছে। আমি গত ক্লাসে এগুলো বুঝিয়ে দিয়েছি। যৌক্তিক বিভাগের প্রথম নিয়মে বলা হচ্ছে জাতিভিত্তিক, অর্থাৎ যৌক্তিক বিভাগে সর্বদাই একটা শ্রেণী বা জাতিকে বিভক্ত করতে হবে, কোনো বিশেষ ব্যক্তি বা বস্তুকে নয়। যেমন জীবকে যদি আমরা ভাগ করি, তাহলে কি পাবো আমরা? একদিকে হচ্ছে মানুষ, আরেকদিকে হচ্ছে পশু। কিন্তু কোনো ব্যক্তির নাম বা সুনির্দিষ্ট বস্তুকে বিভক্ত করা যায় না। যৌক্তিক বিভাগের প্রথম নিয়মের জন্যই একে অঙ্গগত এবং গুণগত বিভাগ থেকে আলাদা করা যায়। ধরো তোমরা কিছুই বুঝতে পারোনি, এই লাইনটা তো বুঝতে পেরেছো যে যৌক্তিক বিভাগে আমরা কাকে ভাগ করব? একটা উচ্চতর শ্রেণী বা জাতিকে। জাস্ট এই সেন্টেন্সটা মনে রাখো, একটা শ্রেণী, উচ্চতর না লিখে একটা শ্রেণী বা জাতিকে। শ্রেণী কাকে বলে? যার উপশ্রেণী আছে। জাতি কি? যার উপজাতি আছে। যেমন মানুষ শ্রেণীকে যদি আমি যদি জীব শ্রেণীকে ভাগ করি, জীবকে ভাগ করলে আমি কি পাচ্ছি? একদিকে চলে যাচ্ছে মানুষ যার বুদ্ধি আছে, আরেকদিকে চলে যাচ্ছে অন্যান্য জীব। তাহলে দুটো উপশ্রেণী পেলাম। বা মানুষকে যদি আমি শিক্ষানীতির ভিত্তিতে ভাবে ভাগ করি, তাহলে কি পাচ্ছি? শিক্ষিত, অশিক্ষিত। সাপোজ তোমরা কি করলে, কোনো একটা নির্দিষ্ট কোনো একটা ব্যক্তি বা নির্দিষ্ট বস্তুকে ভাগ করলে, যেমন একজন ব্যক্তিকে, ধরো তোমরা ফারহান মিসকে ভাগ করলে। হ্যাঁ, ফারহান মিস লিখলাম, ফারহান মিস।
এখন ফারহামিসের কি উপজাতি আছে? উপজাতি নেই, উপশ্রেণী নেই। তাহলে কোনো ব্যক্তিকেও ভাগ করা যাবে না, আবার কোনো বস্তু, জাস্ট ধরো একটা অরেঞ্জকে তুমি ভাগ করলে, অরেঞ্জের কি কোনো উপশ্রেণী আছে? নেই। অর্থাৎ কোনো ব্যক্তিকেও ভাগ করা যাবে না, কোনো বস্তুকেও ভাগ করা যাবে না। ভাগ করতে হবে তাকে একটা শ্রেণী বা জাতিকে, যার উপশ্রেণী বা উপজাতি আছে। তুমি এখানে এই উদাহরণটাও দিয়ে দিতে পারো। অর্থাৎ যৌক্তিক বিভাগের যে উদাহরণটা, সে প্রথম নিয়মটা লিখে তুমি প্রথম নিয়মে এই উদাহরণটা দিয়ে দিতে পারো, একই উদাহরণ। যদি এটা মনে না থাকে, তুমি জাস্ট এখানে মানুষ লিখে দাও। তুমি যদি লিখে দাও মানুষ, তাহলে তুমি এখানে লিখে দাও শিক্ষিত মানুষ, শিক্ষিত মানুষ, আর এখানে হচ্ছে অশিক্ষিত মানুষ। জাস্ট এখানে পাশে লিখে দাও শিক্ষানীতি। তাহলে টিচার বুঝে যাবে যে কোনো একটা সূত্র বা নীতির ভিত্তিতে, কোনো একটা, এটা হচ্ছে সূত্র, কোনো একটি সূত্র বা নীতির ভিত্তিতে একটা উচ্চতর শ্রেণী বা জাতিকে তার অন্তর্গত নিম্নতর উপশ্রেণীতে বা তার অন্তর্গত উপজাতিতে, নিম্নতর না লিখলে তার অন্তর্গত উপজাতিতে ভাগ করার প্রক্রিয়া হচ্ছে যৌক্তিক বিভাগ। যৌক্তিক বিভাগের প্রথম নিয়ম হচ্ছে সর্বদাই যৌক্তিক বিভাগ একটা শ্রেণী বা জাতিকে ভাগ করে, কোনো বিশেষ ব্যক্তি বা বস্তুকে নয়। ঠিক আছে? তাহলে যদি আমরা এই নিয়মটা লঙ্ঘন করি, অর্থাৎ আমরা যদি কোনো শ্রেণী বা জাতিকে ভাগ না করে কোনো ব্যক্তি বা বস্তুকে ভাগ করি, তাহলে দুই ধরনের অনুপপত্তি ঘটবে। এক নাম্বার কি হচ্ছে? এক নাম্বারে হচ্ছে অঙ্গগত বিভাগজনিত অনুপপত্তি, এবং দু নাম্বার হচ্ছে গুণগত বিভাগজনিত অনুপপত্তি। তাহলে অঙ্গগত বিভাগজনিত অনুপপত্তি কাকে বলে? কোনো বিশেষ ব্যক্তি বা বস্তুকে যখন অঙ্গ প্রত্যঙ্গের ভিত্তিতে ভাগ করা হয়, যেমন গাছকে মূল, কাণ্ড, পাতা, ফুল ইত্যাদিতে বিভক্ত করা হয়, বা তুমি এখানে দেখলে পারামিসকে কিভাবে ভাগ করলে? হাত, পা, মাথা ইত্যাদি। ঠিক আছে? তাহলে কোনো বিশেষ ব্যক্তি, এভাবে পড়বে, কোনো বিশেষ ব্যক্তি বা বস্তুকে যখন বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ভিত্তিতে ভাগ করা হয়, যেমন একটি গাছকে মূল, কাণ্ড, পাতা, ফুল ইত্যাদিতে বিভক্ত করা হয়, অথবা পারামিসকে বা লজিক মিসকে হাত, পা, মাথা ইত্যাদিতে ভাগ করাকে কি বলা হয়? অঙ্গগত বিভাগজনিত অনুপপত্তি। কারণ আমরা কি পড়েছি? কোনো জাতি বা শ্রেণীকে ভাগ করতে হবে। এখানে কি করেছে? কোনো ব্যক্তি বা বস্তুকে বিভিন্ন অঙ্গে ভাগ করেছে। জাস্ট যখনই কোনো বিভিন্ন অঙ্গে ভাগ করা হয়, সেটাই হচ্ছে অঙ্গগত বিভাগজনিত অনুপপত্তি। মনে থাকবে? তাহলে এবার চলে যাই গুণগত বিভাগজনিত অনুপপত্তি। কোনো বিশেষ বস্তু বা ব্যক্তিকে যখন তার গুণের উপর ভিত্তি করে বিভক্ত করা হয়, একটু আগে পড়েছিলাম বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে কোনো ব্যক্তি বা বস্তুকে, আর এখন বলছি কোনো ব্যক্তি বা বস্তুকে তার বিভিন্ন গুণে ভাগ করা হয়, গুণের উপর ভিত্তি করে ভাগ করা হয়, তখন তাকে কি বলা হয়? গুণগত বিভাগজনিত অনুপপত্তি। যেমন আমকে তার রং, স্বাদ, গন্ধে যদি বিভক্ত করা হয়, তাহলে গুণগত বিভাগজনিত অনুপপত্তি ঘটবে। অথবা তুমি যদি একজন ব্যক্তিকে তার অনেকগুলো গুণ, সে গান গাইতে পারে, গান, নাচ, লেখাপড়ায় ভালো, তারপরে সে গায়ের রং ফর্সা, ঠিক আছে, সে লম্বা, এরকম বিভিন্ন গুণে যদি, এগুলো এক একটা ব্যক্তির গুণ, এই বিভিন্ন গুণে যদি ভাগ করো কোনো ব্যক্তিকে, তাহলে সেটাও হবে গুণগত বিভাগজনিত অনুপপত্তি। জাস্ট ব্রেনে ফেলে দাও, গুণগত বিভাগ অনুপপত্তি কখন ঘটে? কোনো ব্যক্তি বা বস্তুকে বিভিন্ন গুণের ভিত্তিতে। পরীক্ষার কোশ্চেনে দেখবে তোমরা এরকম একটা উপরে ছকে দিয়ে দিবে যে অঙ্গগত বিভাগ, একটা জাস্ট একটা মূল, কাণ্ড, পাতা
গাছ লিখবে, মূল, কাণ্ড, পাতা, আবার একটা ফলের নাম দিয়ে লিখবে, মানে আম, কমলা যেটাই হোক, রূপ, রস, স্বাদ, গন্ধ। তখনই তুমি চট করে ধরে ফেলবে যেটা হচ্ছে বিভিন্ন অঙ্গ, সেটা হচ্ছে অঙ্গগত বিভাগ অনুপপত্তি, আর যেটা বিভিন্ন গুণে ভাগ করা হচ্ছে সেটা গুণগত বিভাগজনিত অনুপপত্তি। কেন এটা অনুপপত্তি হচ্ছে? কেননা যৌক্তিক বিভাগে কোনো ব্যক্তি বা বস্তুকে ভাগ করা যায় না। কাকে ভাগ করতে হবে? কোনো শ্রেণী বা জাতিকে। কেননা শ্রেণী বা জাতি, উপশ্রেণী বা উপজাতি আছে, ব্যক্তি বা বস্তুর কোনো উপশ্রেণী বা উপজাতি নেই। মনে থাকবে নিশ্চয়ই। তাহলে আমরা 1 নম্বর নিয়মটা কি পড়লাম? 1 নম্বর নিয়ম হচ্ছে যৌক্তিক বিভাগের প্রথম নিয়ম হচ্ছে যৌক্তিক বিভাগের সর্বদাই জাতিভিত্তিক। তোমাকে এটা 2 নম্বরে একটা কোশ্চেন আসতে পারে, ব্যাখ্যা করো যৌক্তিক বিভাগ জাতিভিত্তিক। তখন তুমি বলবে যৌক্তিক বিভাগের একটি নিয়ম হচ্ছে যৌক্তিক বিভাগে সবসময় কোনো শ্রেণী বা জাতিকে ভাগ করতে হবে তার উপশ্রেণী বা উপজাতিতে। কখনোই কোনো ব্যক্তি বা বস্তুকে ভাগ করা যায় না। যদি কোনো শ্রেণী বা জাতিকে ভাগ না করে কোনো ব্যক্তি বা বস্তুকে ভাগ করা হয় তখন 2 ধরনের অনুপপত্তি ঘটবে। 1 হচ্ছে অঙ্গগত, 2 হচ্ছে গুণগত। যখন কোনো ব্যক্তি বা বস্তুকে তার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে ভাগ করা হয়, যেমন একটি গাছকে তার কাণ্ড, মূল, পাতা ইত্যাদি, বা কোনো ব্যক্তিকে হাত, পা, মাথা ইত্যাদি, সেটা হচ্ছে অঙ্গগত। আর গুণগত কি? কোনো একটি বস্তু বা ব্যক্তিকে তার বিভিন্ন গুণের ভিত্তিতে ভাগ করা হলে, যেমন কোনো আম বা কমলা লেবুকে রূপ, রস, গন্ধে ইত্যাদিতে ভাগ করাই হচ্ছে গুণগত বিভাগজনিত অনুপপত্তি। এখন তোমার একটা কোশ্চেন আসতে পারে এই একটার উপরে ডিপেন্ড করে, অঙ্গগত এবং যৌক্তিক বিভাগের সাথে কোশ্চেন, আমি এটা তোমাদের বাসায় পড়া দিয়ে দিলাম। যৌক্তিক বিভাগের সাথে অঙ্গগত ও গুণগত বিভাগের পার্থক্য, এটা তোমরা নিজেরা তৈরি করবে। এই কোশ্চেনটা তোমরা নিজেরা তৈরি করবে, যৌক্তিক বিভাগের সাথে অঙ্গগত ও গুণগত বিভাগের পার্থক্য। অর্থাৎ এখানে তুমি যৌক্তিক বিভাগ লিখবে, লেখার পর আমি আগে তোমাদের শিখিয়ে দিয়েছি কোনো পার্থক্য চাইলে আগে সংজ্ঞা আর উদাহরণ আগে লিখবে। তুমি প্রথমে যৌক্তিক বিভাগ কাকে বলে, তারপরে উদাহরণ লিখবে, সংজ্ঞা, উদাহরণ। লেখার পরে তুমি অঙ্গগত বিভাগ কাকে বলে, গুণগত বিভাগ কাকে বলে, লিখে সংজ্ঞা, উদাহরণ। লেখার পরে টান দিয়ে তুমি এখানে লিখবে যৌক্তিক বিভাগ হচ্ছে কি যুক্তিবিদ্যার একটি নিয়ম, আর অঙ্গগত গুণগত বিভাগ হচ্ছে গিয়ে যৌক্তিক বিভাগের অনুপপত্তি। যৌক্তিক বিভাগের সবসময় একটা শ্রেণী বা উচ্চতর শ্রেণী বা জাতিকে ভাগ করা হয়, অঙ্গগত এবং গুণগত বিভাগে কোনো শ্রেণী বা জাতিকে ভাগ করা হয় না, সবসময় কোনো বিশিষ্ট ব্যক্তি বা বস্তুকে ভাগ করা হয়। যৌক্তিক বিভাগ হচ্ছে একটা নিয়ম, আর অঙ্গগত বিভাগ এবং গুণগত বিভাগ হচ্ছে যৌক্তিক বিভাগের প্রথম নিয়মজনিত অনুপপত্তি। ঠিক আছে, এটা 2 নম্বর অ্যান্সার, সে 3টা দিলেই হবে। তোমরা আরও খুঁজে বই দেখে বের করবে পার্থক্যগুলো। ঠিক আছে, তাহলে আমরা এখন দ্বিতীয় নিয়মে চলে যাব। যৌক্তিক বিভাগের দ্বিতীয় নিয়ম হচ্ছে যৌক্তিক বিভাগের মূল সূত্র একই সময়ে একটি হবে। অর্থাৎ তোমাকে ব্যাখ্যা করতে বলবে যৌক্তিক বিভাগ একনীতি ভিত্তিক ব্যাখ্যা করো। তুমি বলবে যৌক্তিক বিভাগে সব সময় একই সময়ে একটা নিয়ম গ্রহণ করতে হবে বা একটা মূল সূত্র একই সময়ে নিতে হবে। যেমন আমরা যৌক্তিক বিভাগে কী করি, একটা জাতি বা শ্রেণীকে ভাগ করি। তুমি যখন মানুষ শ্রেণীটাকে ভাগ করছো, তুমি একই সাথে একাধিক মূলনীতি দিতে পারবে না। অর্থাৎ তুমি একই সাথে, এই যে এখানে দেখো 2টো মূলনীতি আমি লিখেছি, একটা লিখেছি সততা আর একটা লিখেছি শিক্ষা। তুমি সেভাবে সভ্যতা, ঠিক আছে, তারপরে তুমি দীর্ঘাকার, তারপরে বা বর্ণ মানে গায়ের রং। এখন তুমি এগুলো এক একটা মূল সূত্র। তুমি যখন একটা জাতিকে ভাগ করছো, যেমন মানুষটাকে ভাগ করছো, তুমি একই সময় নিতে পারবে। যেমন এক সময় তুমি নিলে সততার ভিত্তিতে, আরেক সময় নিলে শিক্ষার ভিত্তিতে, তুমি এভাবে করতে পারবে। কিন্তু একই সাথে তুমি মানুষকে এখানে শিক্ষিত, তারপরে এখানে শিক্ষা, এভাবে একসাথে শিক্ষা, সততা,
সভ্যতা, অর্থাৎ একই সাথে এই নীতিগুলো একসাথে নিতে পারবে না, একই সময় একটা একটা করে নিতে হবে, এভাবে একটা একটা করে নিতে হবে। তাই বলা হচ্ছে যৌক্তিক বিভাগের দ্বিতীয় নিয়ম হচ্ছে এক নীতি ভিত্তিক, অর্থাৎ যৌক্তিক বিভাগে যখন আমরা কোনো একটা জাতিকে তার উপজাতিতে ভাগ করি তখন একই সময়ে, জাস্ট এই সেন্টেন্সটা মনে রাখবে, একই সময়ে একটি মাত্র মূল সূত্র নিতে হবে, এভাবে, যেমন সততা অথবা শিক্ষা, কিন্তু একই সাথে আমরা শিক্ষা, সততা, সভ্যতা এই তিনটা মূলনীতি নিতে পারবো না। যদি আমরা একই সময়ে এই তিনটা মূলনীতি নেই বা ভাগ করার একটা নীতির পরিবর্তে, দেখো, একটা নীতির পরিবর্তে একাধিক নীতি অনুসরণ করি, তাহলে কি হবে, আমাদের সংকর বিভাগ জড়িত অনুপপত্তি ঘটবে। আবার কি বলছি, সংকর বিভাগ। সংকর, এখানে তোমাকে আরেকটা কোশ্চেন দিতে পারে 2 নম্বরে, যে সংকর বিভাগ জনিত অনুপপত্তি বলতে কি বোঝো? তখন তুমি বলবে যে যৌক্তিক বিভাগের একটি নিয়ম হচ্ছে যৌক্তিক বিভাগে একই সময়ে একটি মাত্র মূল সূত্র নিতে হবে। যদি আমরা একই সময়ে একটা মূল সূত্র না নিয়ে একাধিক মূল সূত্রের ভিত্তিতে বা একাধিক নীতির ভিত্তিতে আমরা কোনো একটা জাতিকে তার উপজাতিতে ভাগ করি, তাহলে সংকর বিভাগ জড়িত অনুপপত্তি ঘটে। যেমন মানুষকে একই সাথে সৎ, লম্বা, ফর্সা, মানে সততা, উচ্চতা এবং বর্ণের ভিত্তিতে আমরা ভাগ করি। এখানে দেখো 3টা মূলনীতি। সততা নীতির ভিত্তিতে আমরা কি পাই, সৎ, অসৎ। উচ্চতার ভিত্তিতে আমরা কি পাই, লম্বা, মাঝারি, বেটে। বর্ণের ভিত্তিতে আমরা কি পাই, ফর্সা, কালো, শ্যামলা। তাহলে এটা কি 3টা নীতি হয়ে যাচ্ছে না? তাই এখানে বলছে যে একই সময়ে যখন, এভাবে দেখবে পরীক্ষার খাতায় এরকম তোমাকে দিয়ে দিবে, এই উদাহরণটা থাকবে। যখন দেখবে পরীক্ষার কোশ্চেনে এই উদাহরণ, চট করে তুমি লিখবে এখানে কি, সংকর বিভাগজনিত অনুপপত্তি ঘটেছে। সংকর বিভাগজনিত অনুপপত্তি ঘটেছে, এটা হচ্ছে সংকর বিভাগজনিত অনুপপত্তির উদাহরণ। তখন তুমি এখান থেকে শুরু করে আবার নিয়মে চলে যাবে। যৌক্তিক বিভাগে এটা দ্বিতীয় নিয়ম লঙ্ঘন করলে এই সংকর বিভাগজনিত অনুপপত্তি ঘটে। অর্থাৎ যৌক্তিক বিভাগে সবসময় বিভক্ত করার সময় একই সময়ে একটা মূলনীতি নিতে হবে। যদি একটার পরিবর্তে একাধিক মূলনীতি নেই, তাহলে সংকর বিভাগজনিত অনুপপত্তি ঘটবে। তাহলে 2 নম্বর নিয়ম বোঝা গেছে। 2 নম্বর নিয়ম কি, এক নীতি ভিত্তিক, অর্থাৎ যৌক্তিক বিভাগ সবসময় একটা নীতি বা একটা মূল সূত্রের ভিত্তিতে ভাগ করতে হবে। একই সময়ে একাধিক মূলনীতি বা একাধিক মূল সূত্র গ্রহণ করা যাবে না। যদি নেই, তাহলে সংকর বিভাগজনিত অনুপপত্তি ঘটবে। তাহলে নিয়মের জায়গায় এই উদাহরণটা দিবে যে একই সময় যে কোনো একটা, হয় সততা, না হয় শিক্ষা, না হয় সভ্যতা। আর অনুপপত্তির সময় এই উদাহরণটা দিয়ে দিবে, একই সাথে যদি সততা, উচ্চতা, বর্ণের ভিত্তিতে ভাগ করি, তাহলে আমরা কি পাচ্ছি, সৎ, লম্বা, ফর্সা। কেননা একজন লম্বা ব্যক্তি সৎ এবং ফর্সা হতে পারে। মানে তুমি এখানে আরেকটা লাইন বাড়িয়ে লিখবে যে আমরা যদি একই সময়ে একাধিক মূলনীতির ভিত্তিতে ভাগ করি, তাহলে উপশ্রেণীগুলো বা উপজাতিগুলো পরস্পর মিলে যেতে পারে। মানে মিলে যেতে পারে না। তুমি দেখো, একটা লম্বা লোক কি ফর্সা হতে পারে না, সৎ হতে পারে না। আবার যে লোক ফর্সা সে কি লম্বা, যে লোক সৎ সে কি লম্বা, ফর্সা হতে পারে না। মানে মোট কথা এই 3টা গুণ কিন্তু একটা ব্যক্তির মধ্যে থাকতে পারে। কিন্তু আমরা 4 নম্বর নিয়মে গিয়ে পড়বো এই উপশ্রেণীগুলোকে পরস্পর আলাদা হতে হবে। সেটা আমি 4 নম্বর বুঝিয়ে দিচ্ছি। তাহলে জাস্ট এখানে মনে রাখো, একই সময়ে একটা মূলনীতি, একাধিক মূলনীতি নয়। একাধিক মূলনীতি নিলে কি হয়, সংকর বিভাগজনিত অনুপপত্তি ঘটে। আচ্ছা, তাহলে এখন আমরা চলে যাই তৃতীয় নিয়মে। তৃতীয় নিয়মে কি আছে দেখো, যৌক্তিক বিভাগে বিভক্ত উপশ্রেণীগুলোর একত্রিত ব্যক্তার্থ বিভাজ্য মূল শ্রেণীটির ব্যক্তার্থের সমান হবে। যেমন মানুষ, সৎ মানুষ প্লাস অসৎ মানুষ। আচ্ছা, বিভক্ত উপশ্রেণীগুলো, বিভক্ত উপশ্রেণী কোনটা, এটাকে বলা হচ্ছে বিভক্ত উপশ্রেণী। বিভক্ত উপশ্রেণী, এটা হচ্ছে বিভক্ত উপশ্রেণী।
আর এটা কি মূল শ্রেণী, এটা হচ্ছে বিভাজ্য মূল শ্রেণী। কি বলছে দেখো, যৌক্তিক বিভাগে বিভক্ত উপশ্রেণীগুলোর, এই যে বিভক্ত যে উপশ্রেণী, ব্যক্তার্থ মানে হচ্ছে পরিমাণ, বিভক্ত উপশ্রেণীর পরিমাণ বিভাজ্য মূল শ্রেণীর পরিমাণের সমান হবে। ধরো তোমার মনে থাকলো না, এই কথাটা কিছুদিন মনে থাকছে না, ধরো এটা তোমার মুখস্থ হচ্ছে না, তুমি জাস্ট উদাহরণটাকে মুখস্থ করবে। কি হবে, যৌক্তিক বিভাগে বিভক্ত উপশ্রেণীর ব্যক্তার্থ। ধরো তোমাকে বলা হলো, আমরা ছোটবেলায় কি করেছি, এখানে 7 + 5 দিয়ে দিল, তুমি যোগ করো তো কত হলো, 8, 9, 10, 11, 12, এগুলো কত হলো, 12। তাহলে এ কথাটাই মনে রাখো, যৌক্তিক বিভাগে বিভক্ত উপশ্রেণীর ব্যক্তার্থ বিভাজ্য মূল শ্রেণীর ব্যক্তার্থের সমান হবে। ঠিক আছে, কমও হবে না, বেশিও হবে না। তুমি যদি এখানে লেখো 7 + 1, তাহলে এটা কত হলো, কম হলো না, বেশি হলো, কম হলো না। আবার আমি যদি লিখি তাহলে কি হলো, বেশি হলো না, বেশি হলো তো। আমাকে বলছে যে এটা এখানে যদি আমি 12 লিখি, প্রত্যেকবারে 12 লিখি, তাহলে বিভক্ত উপশ্রেণী, এটা হচ্ছে কারেন্ট, বিভক্ত উপশ্রেণীগুলোর মূল ব্যক্তার্থ মানে পরিমাণ, এটার পরিমাণ আর এটার পরিমাণ যেন ইকুয়াল হয়, সমান হয়। 7 + 5 পরিমাণ কি 12, 7 1, এটা কি হচ্ছে, এটা হচ্ছে কম, আর এটা কি হচ্ছে, এটা হচ্ছে বেশি। কমও হবে না, বেশিও হবে না, হতে হবে কি, এইটার সৎ মানুষ এবং অসৎ মানুষ মিলেই হচ্ছে মানুষ। কেননা আমরা কোন নীতির ভিত্তিতে ভাগ করছি, সততা নীতির ভিত্তিতে। আবার যদি শিক্ষা নীতির ভিত্তিতে ভাগ করি, এখানে আমি কি লিখতাম, শিক্ষিত মানুষ, এখানে লিখতাম অশিক্ষিত মানুষ। তাহলে তুমি মনে রাখো যে যৌক্তিক বিভাগে বিভক্ত উপশ্রেণীগুলোর ব্যক্তার্থ, এভাবে আগে মনে রাখো, উদাহরণটা আগে পড়বে। উপশ্রেণীগুলোর তুমি যদি বিভক্ত কথাটা ভুলে যাও, সেটাও ভুলে যাও, জাস্ট লেখো উপশ্রেণীগুলোর ব্যক্তার্থ মূল শ্রেণীর ব্যক্তার্থের সমান হবে, মানে এই দুটাকে যোগ করলে যেন এটার সমান হয়, মনে থাকবে কথাটা। তারপরে তুমি পড়ো, যৌক্তিক বিভাগে আরেকটি নিয়ম হচ্ছে উপশ্রেণীগুলোর ব্যক্তার্থ মূল শ্রেণীর ব্যক্তার্থের সমান, কমও হবে না, বেশি হবে না। কম বা বেশি হলে এখানে দুই ধরনের অনুপপত্তি ঘটবে, একটা হচ্ছে অব্যাপক বিভাগজনিত অনুপপত্তি, আর একটা হচ্ছে অতিব্যাপক বিভাগজনিত অনুপপত্তি। তাহলে এখন আমরা আবার অনুপপত্তিতে চলে যাই। আমরা এখন চলে যাই তৃতীয় নিয়মের অনুপপত্তিতে। তৃতীয় নিয়মে কি পড়েছিলাম, উপশ্রেণীগুলোর ব্যক্তার্থ ইকুয়াল টু মূল শ্রেণীর ব্যক্তার্থ সমান হবে, বা গাণিতিকভাবে যদি আমি বলি 700 কোটি ইকুয়াল টু 500 কোটি প্লাস 300 কোটি, ঠিক আছে, ইকুয়াল 700 কোটি। আচ্ছা, যদি আমাদের উপশ্রেণীগুলোর ব্যক্তার্থ এবং মূল শ্রেণীর ব্যক্তার্থ সমান না হয়, তাহলে দু ধরনের অনুপপত্তি ঘটবে, একটা হচ্ছে অতিব্যাপক আর একটা হচ্ছে অব্যাপক। 1 নম্বর হচ্ছে অব্যাপক, বিভক্ত উপজাতির মিলিত সংখ্যা জাতির সংখ্যার চেয়ে কম হলে একে অব্যাপক বিভাগজনিত অনুপপত্তি বলে। বিভক্ত উপজাতির মিলিত সংখ্যা অর্থাৎ মানুষ প্লাস গরু প্লাস ছাগল ইকুয়াল টু কি বলছি আমি, প্রাণী। আচ্ছা, তোমরাই বলো, প্রাণী বলতে কি আমরা শুধু মানুষ গরু ছাগল বুঝি, হাতি ঘোড়া অন্যান্য পশু পাখি? তাহলে এগুলোকে আমাদের বাদ পড়ে গেল না? তাহলে কি এটা কি প্রাণীর তুলনায় কম হলো না বেশি হলো? কম হয়ে গেল না? বা আমি যদি বলি এখানে যে শুধুমাত্র কি লিখলাম, মানুষ লিখলাম না, গরু ছাগল হাতি ঘোড়া, তাছাড়াও তো আমাদের অন্যান্য প্রাণী আছে, তাই না? তাহলে এখানে আমাদের কি হচ্ছে, প্রাণী বলতে আমরা আরও কিছু বুঝি। বিভক্ত উপজাতির মিলিত সংখ্যা, এটা হচ্ছে বিভক্ত উপজাতি মিলিত সংখ্যা, এই জাতির সংখ্যার চেয়ে যখন কম হবে তখন কোন ধরনের অনুপপত্তি ঘটবে, অব্যাপক। জাস্ট তাহলে ব্রেনে কি ফেলে দাও তুমি,
যে বিভক্ত উপশ্রেণীগুলোর সংখ্যা মূল শ্রেণীর সংখ্যার চেয়ে কম হলে, কম মানে হচ্ছে অব্যাপক, কি কম, মূল শ্রেণী থেকে উপশ্রেণীগুলোর সংখ্যা কম। বা গাণিতিকভাবেও তুমি প্রকাশ করতে পারো। তোমাকে যদি বলা হয় এখানে 100, এখানে 100 দিলে তোমাকে এখানে কি লিখতে হবে, 50 প্লাস 50, 50 প্লাস 50 কি হচ্ছে, 100 হচ্ছে। কিন্তু তুমি যদি এখানে কি লেখো, 40 প্লাস 50, 40 প্লাস, তুমি যদি এখানে 40 প্লাস 50 লেখো, তাহলে কি হচ্ছে, কম হয়ে যাচ্ছে না, এখানে 90 হচ্ছে না, কম হচ্ছে তো, ঠিক আছে। মানে বিভক্ত উপজাতির সংখ্যাটা যদি মূল সংখ্যার চেয়ে কম হয়, কম হলে কি হবে, অব্যাপক। আর আমি প্রথম অংশটুকু লিখলাম না, প্রথম অংশ একই কথা, বিভক্ত উপজাতিদের মিলিত সংখ্যা জাতির সংখ্যার চেয়ে বেশি হলে, অর্থাৎ এইটার মিলিত সংখ্যা যদি এটার থেকে বেশি হয়, এশিয়াবাসী, আফ্রিকাবাসী, ইউরোপবাসী, এখানে আরেকটা কথা আমি লিখে দিলাম, এটা ঠিক আছে, ইউরোপিয়ান মানুষ, আফ্রিকান মানুষ, এশিয়াবাসী। আমি এখন একটা জিনিস কি লিখলাম, বন মানুষ, আদৌ কি আছে বন মানুষ, এ তো এই মানুষ শ্রেণী তো অন্তর্ভুক্ত নয়। তাহলে বন মানুষটা মানুষ শ্রেণীর অন্তর্ভুক্ত নয়। বা তুমি যদি এই উদাহরণটা তোমার কাছে, এটা তুমি পরীক্ষার হলে যখন দেখবে যে কোশ্চেন এটা আছে, তখন তুমি এটা চট করে কি বলবে, এটা হচ্ছে অতিব্যাপক বিভাগজনিত অনুপপত্তি। অথবা তুমি এখানে আরেকটা উদাহরণ দিতে পারো, এখানে যে মুদ্রা, এখানে তুমি লিখলে মুদ্রা, মুদ্রাকে ভাগ করলে, মুদ্রাকে কিভাবে ভাগ করলে, স্বর্ণ রৌপ্য, স্বর্ণ রৌপ্য ব্রোঞ্জ, ব্রোঞ্জ, স্বর্ণ রৌপ্য ব্রোঞ্জ। তুমি আরেকটা কি লিখলে, কাগজ। তোমরাই বলো, কাগজের কি মুদ্রা হয়? তাহলে এটা কি একটা বাড়তি কথা হয়ে গেল না? স্বর্ণ রৌপ্য, স্বর্ণের হচ্ছে, রূপার হচ্ছে, ব্রোঞ্জের হচ্ছে মুদ্রা, কিন্তু কাগজের কখনো মুদ্রা হবে না। তাহলে এটা কি হয়ে যাচ্ছে, তোমার অতিব্যাপক বিভাগজনিত অনুপপত্তি। অর্থাৎ উপজাতিগুলোর ব্যাক্তার্থ মূল জাতির ব্যাক্তার্থের তুলনায় বেশি। আবার তোমাকে যদি দেয় এখানে ত্রিভুজ লিখলে, এখানে লিখলে তুমি ত্রিভুজ, ত্রিভুজ লিখলে এখানে দিলে তুমি সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু। তুমি এখানে আরেকটা কি লিখে দিলে, এখানে বাড়তি একটা কথা লিখে দিলে চতুর্ভুজ। সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু, এখানে চতুর্ভুজ লিখলে। এখন এটা কি এটার অন্তর্ভুক্ত হয়, ত্রিভুজের অন্তর্ভুক্ত হয়? ত্রিভুজ, এটা তো ত্রিভুজের অন্তর্ভুক্ত না, এটা বাড়তি, তাহলে এটা হচ্ছে অতিব্যাপক। আর এখানে তুমি যদি দেখো যে এখানে তুমি ত্রিভুজ লিখলে, এখানে ত্রিভুজ লিখে তোমাকে দিয়ে দিল কি, সমবাহু, সমদ্বিবাহু, এখানে কি বাদ পড়ে গেছে, বিষমবাহু। যখন দেখবে এখানে একটা কম, তখন তুমি বুঝবে এটা অব্যাপক, কেননা ত্রিভুজের তিনটা, সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু। আর এখানে সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু লিখে তুমি একটা বহির্ভূত ত্রিভুজের বহির্ভূত একটা কথা দিয়ে দিল চতুর্ভুজ, বা এটা গোলাকার একটা দিল, বা বৃত্ত দিল, ত্রিভুজের অন্তর্ভুক্ত নয়। ঠিক আছে, তাহলে আমরা কি বুঝলাম, মূল শ্রেণীর ব্যাক্তার্থ সমান হতে হবে, অর্থাৎ উপশ্রেণীগুলো ব্যাক্তার্থের যোগফল মূল শ্রেণী, মানে উপশ্রেণীগুলোকে যোগ করলে যেন মূল শ্রেণীটার সমান হয়, ব্যাক্তার্থের সমান হয়। ব্যাক্তার্থ হচ্ছে পরিমাণ। তাহলে এখানে আমি যদি প্রাণীকে ভাগ করি, আমাকে তাহলে সবগুলো প্রাণীর নাম লিখতে হবে। কারণ তুমি বুঝতে পারছো এখানে আমরা 3টা কি 4টা প্রাণীর নাম লিখেছি, এটা হচ্ছে অব্যাপক বিভাগজনিত অনুপপত্তি। বা এভাবে মনে রাখতে পারো, এভাবেও মনে রাখতে পারো। জাস্ট মনে রাখবে ব্যাক্তার্থের পরিমাণটা যখন উপশ্রেণীগুলো ব্যাক্তার্থ যখন মূল শ্রেণীটার থেকে কম হবে সেটা হবে অব্যাপক। আবার উপশ্রেণীগুলোর ব্যাক্তার্থ যখন মূল শ্রেণীর থেকে বেশি হবে, মানুষকে যদি তুমি এশিয়া, আফ্রিকা, ইউরোপবাসী এবং বন মানুষে ভাগ করো, বন মানুষ এই মানুষগুলোর অন্তর্ভুক্ত নয়।
তাহলে এটা হয়ে যাবে অতিব্যাপক। অথবা ত্রিভুজকে তুমি যদি এই চারটিতে ভাগ করো, অথবা মুদ্রাকে যদি তুমি স্বর্ণ, রৌপ্য, ব্রোঞ্জ, কাগজে ভাগ করো, কাগজের মুদ্রা হয় না, এটা হচ্ছে বাড়তি। তাহলে অতিব্যাপক বিভাগজনিত অনুপপত্তি ঘটবে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। তাহলে ব্যক্তার্থ যদি কী হয়, আমরা জানি যৌক্তিক বিভাগের মূল আলোচ্য বিষয় হচ্ছে পদের ব্যক্তার্থ নিয়ে। তাহলে আমরা কি বলছি 3 নম্বর নিয়মে, যৌক্তিক বিভাগে বিভক্ত করার সময় উপশ্রেণীগুলোর ব্যক্তার্থের যোগফল সমান মূল শ্রেণীর ব্যক্তার্থের সমান হতে হবে, কম হবে না, বেশি হবে না। যদি কম বা বেশি হয় তাহলে 2 ধরনের অনুপপত্তি ঘটে। এক, অব্যাপক, যখন উপশ্রেণীগুলোর ব্যক্তার্থ মূল শ্রেণীর ব্যক্তার্থের তুলনায় কম হয় তখন অব্যাপক বিভাগজনিত অনুপপত্তি ঘটে। যেমন ত্রিভুজকে যদি আমি সমবাহু এবং সমদ্বিবাহু ত্রিভুজে ভাগ করি তাহলে এখানে বাদ পড়ে গেল কি বিষমবাহু। আচ্ছা, আর অতিব্যাপকে কি হচ্ছে, যখন উপশ্রেণীগুলোর ব্যক্তার্থ মূল শ্রেণীর ব্যক্তার্থের থেকে বেশি হয় তখন অতিব্যাপক বিভাগজনিত অনুপপত্তি ঘটে। যেমন মুদ্রাকে যদি আমরা স্বর্ণ, রৌপ্য, ব্রোঞ্জ এবং কাগজে ভাগ করি তাহলে অতিব্যাপক বিভাগজনিত অনুপপত্তি ঘটবে। কেন? কাগজের মুদ্রা হয় না, কাগজের হয় নোট। বোঝা গেছে? তাহলে আমরা 3 নম্বর পর্যন্ত শেষ করলাম, নিয়ম এবং অনুপপত্তি। একটা করে নিয়ম পড়বো, একটা করে অনুপপত্তি পড়বো, ঠিক আছে? নিয়মের সাথে সাথে অনুপপত্তিগুলো শেষ করবো, করার পরে আমরা লিখবো। লেখার পরে এখন চলে যাই আমরা চতুর্থ নিয়ম। চতুর্থ নিয়ম পড়ার সময় মাথার ব্রেনে একটু দ্বিতীয় নিয়মটা স্মরণে আনবে। কেননা চতুর্থ নিয়মটা হচ্ছে দ্বিতীয় নিয়মের অনুসারী, মানে দ্বিতীয় নিয়মে যা বলা হচ্ছে চতুর্থ নিয়মে তাই রিপিট করা হচ্ছে। কিন্তু কখনোই পরীক্ষার খাতায় এটা লিখবে না যে এখানে 5টা নিয়ম আছে, নিয়ম কিন্তু 6টা। জাস্ট চতুর্থ নিয়ম লেখার সময় তুমি বলবে যে চতুর্থ নিয়ম হচ্ছে দ্বিতীয় নিয়মের অনুসারী। দ্বিতীয় নিয়মে কি বলেছিলাম একটু মনে করে দেখো, যৌক্তিক বিভাগে একই সময়ে একটা মূলনীতি নিতে হবে, তাই তো? একই সময়ে একটা মূলনীতি। যেমন মানুষকে যদি আমি সততা, শিক্ষা এবং সভ্যতার ভিত্তিতে একই সময়ে ভাগ করতে পারবো না। কেননা আমি যদি একই সময়ে 3টা মূলনীতি নেই তাহলে দেখা যাবে একজন সৎ ব্যক্তি শিক্ষিত হতে পারে এবং কী হতে পারে, সততা, শিক্ষা, সৎ ব্যক্তি সভ্য হতে পারে এবং শিক্ষিত হতে পারে। অর্থাৎ পারস্পরিক বিচ্ছিন্নতা জ্ঞাত। কথাটার অর্থ কি? পারস্পরিক বিচ্ছিন্ন হতে হবে কাকে? উপজাতিগুলোকে। পারস্পরিক বিচ্ছিন্নতা জ্ঞাপক, অর্থাৎ বিভক্ত উপজাতিগুলোকে অবশ্যই পারস্পরিকভাবে বিচ্ছিন্ন হতে হবে। এই নিয়মটি দ্বিতীয় নিয়মের অনুসারী। এখানে তুমি কিছু উদাহরণ দিবে। বিভক্ত উপজাতিগুলোকে অবশ্যই পারস্পরিকভাবে বিচ্ছিন্ন হতে হবে। মানে এখানে ধরো মানুষকে তুমি ভাগ করছো, মানুষকে ভাগ করার ক্ষেত্রে তুমি ধরো এখানে একসাথে নিলে, কি নিলে? বর্ণ মানে গায়ের রং, এখানে হচ্ছে দীর্ঘ মানে উচ্চতা, আর এখানে নিলে কি? শিক্ষা। এমনভাবে তোমাকে নিতে হবে যেন এগুলো পরস্পর বিচ্ছিন্ন থাকে, একটা একটার সাথে মিলে না যায়। এখন আমি যদি একই সময়ে একাধিক মূলনীতি নেই, মানে বর্ণের ভিত্তিতে ভাগ করি এবং দীর্ঘাকারের ভিত্তিতে ভাগ করি, মানে লম্বা বেডের ভিত্তিতে বা শিক্ষা অশিক্ষার ভিত্তিতে ভাগ করি একই সাথে, তাহলে এগুলো পারস্পরিক বিচ্ছিন্ন হবে না। কেন হবে না? একজন শিক্ষিত ব্যক্তি লম্বা হতে পারে এবং ফর্সা হতে পারে। তাহলে আমরা এগুলোকে এমনভাবে ভাগ করব যাতে উপজাতিগুলো পরস্পরের মধ্যে যখন পরস্পরের মধ্যে বিচ্ছিন্ন না হয়ে একত্রিত বা মিশ্রিত হয়ে যায় তখন এই অনুপপত্তি ঘটে। যেমন মানুষকে সৎ, সুখী এবং বিদ্বান, এটাতে ভাগ করলে এই 3টা পরস্পর মিলে যাবে। তোমাকে এখানে এভাবে ভাগ করতে হবে যে চতুর্থ নাম্বার নিয়ম অনুসারে উপজাতিগুলো অবশ্যই পরস্পর বিচ্ছিন্ন হবে, অর্থাৎ উপজাতিগুলোকে পরস্পর বিচ্ছেদ হতে হবে। উপজাতিগুলো পারস্পরিক বিচ্ছিন্ন না হলে একই বস্তু একাধিক পারস্পরিক
উপশ্রেণীর অন্তর্ভুক্ত হয়ে যেতে পারে। তাহলে চতুর্থ নিয়মে আমরা কি দেখলাম? উপশ্রেণীগুলোকে পারস্পরিক বিচ্ছিন্ন হতে হবে। বিভক্ত উপজাতিগুলো অবশ্যই পারস্পরিকভাবে বিচ্ছিন্ন হবে। আর কখন বিচ্ছিন্ন হবে? যখন আমরা একই সময়ে, তখন তুমি এটার সাথে দ্বিতীয় নাম্বার নিয়মটা লিখে দিবে। এটা তখনই উপশ্রেণীগুলো পারস্পরিক বিচ্ছিন্ন হবে। 2 নাম্বার কি? যখন আমরা একই সময়ে একটি মূলনীতি নিব। অর্থাৎ যখন তোমরা একই সময়ে একটি মূলনীতি নিবে তখনই এটা নিয়মটা পালিত হবে। যেমন ধরো, মানুষকে তুমি শিক্ষানীতির ভিত্তিতে ভাগ করলে কি হলে? শিক্ষিত মানুষ আর অশিক্ষিত মানুষ। এটা হচ্ছে নিয়মটা আমাদের, যে যখন তুমি একই সময় একটা মূলনীতি নিবে তাহলে উপশ্রেণীগুলো পরস্পর বিচ্ছিন্ন হবে। মানে শিক্ষিত মানুষ বলতে যা বোঝায় আমরা নিশ্চয় অশিক্ষিত মানুষ বলতে তাই বোঝাই না, এই দুটো আলাদা। কিন্তু আমি যদি একই সময়ে একাধিক মূলনীতি নিই, যেমন সৎ, সুখী এবং বিদ্বান, তাহলে মানুষকে যদি আমি এই 3টা মূলনীতি নিতে ভাগ করি একসাথে, তাহলে কি হয়ে যাচ্ছে? এখানে সততা, এখানে কি হচ্ছে? সততা ভিত্তিতে সততা নীতির ভিত্তিতে সৎ, এখানে একজন ব্যক্তি সুখী, শিক্ষার ভিত্তিতে সে হচ্ছে বিদ্বান বা শিক্ষিত। তাহলে এই একজন বিদ্বান ব্যক্তি সুখী হতে পারে, সৎ হতে পারে, বা একজন সৎ ব্যক্তি সুখী বিদ্বান হতে পারে। একজন সুখী ব্যক্তি মানে এই 3টা গুণ একই ব্যক্তির মধ্যে থাকতে পারে, তখন আর উপশ্রেণীগুলো আলাদা হবে না, উপশ্রেণীগুলো মিলে যাবে। বা তুমি মানুষকে যদি ইউরোপবাসী বা আমেরিকাবাসী এবং বাংলাদেশি লেখো, তাহলে এই দুটো আলাদা হবে। কারণ একজন বাংলাদেশি মানুষ, আমেরিকান মানুষ একই নয়, বা নরওয়েজিয়ান বলো, আমেরিকান বলো, একই নয়, আলাদা আলাদা। কিন্তু সুতরাং আমাদেরকে একই সময় যখন আমরা একটা মূলনীতি, তখনই এই কথাটা বলা হচ্ছে যে এটা 2 নাম্বার নিয়মের অনুসারী। কখন? এই যে একই সময় একটা মূলনীতি নিলে। আর প্রথম কথাটা হবে উপশ্রেণীগুলোকে পরস্পর আলাদা হতে হবে। সৎ, সুখী, বিদ্বান একই সাথে নেওয়া যাবে না, আলাদা হতে হবে। এভাবে শিক্ষিত মানুষ, অশিক্ষিত মানুষ। আর কখন আলাদা হবে? একটা নীতি যখন নিব, যখন একটা নীতি নেওয়া হবে। ক্লিয়ার? 4 নাম্বার নিয়মটা হচ্ছে কি? পরস্পর আলাদা হবে কে? উপশ্রেণীগুলো। আর যদি না আলাদা হয় তাহলে কোন ধরনের অনুপপত্তি করবে? পরস্পরাঙ্গী বিভাগজনিত অনুপপত্তি। আর 2 নাম্বার ছিল সংকর বিভাগজনিত অনুপপত্তি। এখন তোমাদের যে সমস্যাটা হয় পরীক্ষার খাতায়, দুটোকে তোমরা গুলিয়ে ফেলো, কোনটা পরস্পরাঙ্গী কোনটা সংকর তোমরা বুঝতে পারো না। এই জন্য তোমাকে কি করতে হবে? তোমার এইটা পড়ার পরে, নিয়মগুলো পড়ার পরে 44 পৃষ্ঠা পরে দেখবে যে তোমাকে অনুপপত্তিগুলো ঠিক যুক্তির সংজ্ঞার মতো অনেকগুলো উদাহরণ দেওয়া আছে এবং কিছু সলিউশন করে দেওয়া আছে। তখন তোমরা কি করবে? এগুলো পড়বে। এই বইটা পড়ার পরে তোমরা আরও কিছু বইয়ের নাম আমি পুরো বই সম্পূর্ণ শেষ হওয়ার পরে বলে দিব। তখন দেখবে যখন বা বোর্ডের কোশ্চেনের পাশে তোমরা এই কথাগুলো লিখে রাখবে। যখন যেখানে নতুন উদাহরণ পাও, তোমার নোট খাতায় তুমি লিখে রাখবে কোনটা পরস্পরাঙ্গী কোনটা সংকর। যখনই তুমি এগুলো লিখে রাখবে তখনই পড়তে তুমি বুঝতে পারবে যে এটা কোন ধরনের অনুপপত্তি। জাস্ট 2 নাম্বার হচ্ছে কি? একই সময় একটা মূলনীতি। আর 4 নাম্বার কি বলছে? উপশ্রেণীগুলো পরস্পর বিচ্ছিন্ন। উপশ্রেণী কখন পরস্পর বিচ্ছিন্ন হবে? যখন তুমি একই সময় একটা মূলনীতি নিবে। জিনিস একই, কথা খুব সহজ, কিন্তু তোমরা ধরতে পারো না কোশ্চেনটা। সেই জন্য তোমাকে কি করতে হবে? এখানে এক্সারসাইজগুলো তোমাকে করতে হবে বারবার করে। তারপরে যদি তোমরা বুঝতে না পারো, আমাকে অবশ্যই, অনেক সময় দেখবে কোশ্চেনে কোনো বইতে, গাইড বইতে দেখবে যে কোনো বইতে পরস্পরাঙ্গীকে সংকর বলছে, সংকরকে পরস্পরাঙ্গী বলছে। এটা তো খুব একটা হবে না তোমাদের জন্য, ঠিক আছে? এর জন্য তোমাদের নাম্বার কাটা যাবে না, কারণ দুটো একই রকমের, যে কোনো একটা লিখলে চলবে, ঠিক আছে? তারপর আমরা নির্ভুল অ্যান্সার করার চেষ্টা করব।
তাহলে আমরা কি পড়লাম আজকে? আমরা 4টা নিয়ম শেষ করলাম 6টা নিয়মের মধ্যে। 1 নম্বর নিয়ম কি ছিল? 1 নম্বর নিয়ম ছিল জাতিভিত্তিক, অর্থাৎ যৌক্তিক বিভাগ সবসময় কোনো শ্রেণী বা জাতিকে করা হয়, কোনো ব্যক্তি বা বস্তুকে নয়। যদি কোনো ব্যক্তি বা বস্তুকে করা হয় তাহলে 2 ধরনের অনুপপত্তি ঘটে, একটা হচ্ছে অঙ্গগত বিভাগ আর একটা হচ্ছে গুণগত বিভাগ। অঙ্গগত কি? যখন কোনো ব্যক্তি বা বস্তুকে বিভিন্ন অঙ্গে ভাগ করা হয়। আর গুণগত কি? যখন কোনো বস্তুকে তার রূপ, রস, গন্ধে ভাগ করা হয়, গুণগত বিভাগজনিত অনুপপত্তি। এখানে একটা কোশ্চেন আসবে, অঙ্গগত গুণগত বিভাগজনিতের সাথে যৌক্তিক বিভাগের পার্থক্য। তোমরা কিছু অ্যান্সার বইতে পেয়ে যাবে এবং কিছু নিজে বানিয়ে তোমরা লিখবে, এবং যদি না পারো আমার কাছে কোশ্চেন করবে, ঠিক আছে? এটা তোমাদের বাড়ি পড়া রইলো। আর 2 নম্বর নিয়ম ছিল একই সময়ে একটা মাত্র মূলনীতি নিতে হবে, একের অধিক নেওয়া যাবে না। যদি একের অধিক নেই তাহলে কোন ধরনের অনুপপত্তি? সংকর বিভাগ। যেমন মানুষকে শিক্ষা, সততা এবং সভ্যতা একই সাথে 3টা নীতিতে ভাগ করা যাবে না, ঠিক আছে? তাহলে সংকর বিভাগ অনুপপত্তিতে একই সময় একটা মাত্র মূলনীতি নিতে হবে, নাহলে সংকর বিভাগজনিত অনুপপত্তি ঘটবে। 3 নম্বর নিয়মে বলা হচ্ছে কি, যৌক্তিক বিভাগে উপশ্রেণীগুলোর ব্যক্তার্থর মূল শ্রেণীর ব্যক্তার্থের সমান হবে, কমও হবে না, বেশিও হবে না। অর্থাৎ উপশ্রেণীগুলোকে যোগ করলে যেন মূল শ্রেণীর সমান পাওয়া যায়। তুমি যদি গাণিতিকভাবে প্রকাশ করো তাহলে তুমি গাণিতিক সংখ্যা লিখবে, তুমি এটা যোগ করে তুমি যেটা হয় গাণিতিক সংখ্যা লিখে দিবে। আর যদি তুমি ইয়েতে লাগো তাহলে তুমি লিখবে কি, মানুষকে যদি আমি শিক্ষানীতির ভিত্তিতে ভাগ করি তাহলে আমি পাচ্ছি কি, শিক্ষিত এবং অশিক্ষিত মানুষ। এখানে তাহলে মূল মানুষের সমান হবে। এখানে তুমি যদি এই নিয়ম লঙ্ঘন করো তাহলে 2 ধরনের অনুপপত্তি ঘটবে, একটা হচ্ছে অব্যাপক বিভাগজনিত অনুপপত্তি, আরেকটা হচ্ছে অতিব্যাপক বিভাগজনিত অনুপপত্তি। অব্যাপক তুমি তোমার ব্রেনে ফেলে দাও, যখন ব্যক্তার্থ কম হবে তখন হচ্ছে অব্যাপক, অর্থাৎ উপশ্রেণীগুলোর ব্যক্তার্থ যখন মূল শ্রেণীর ব্যক্তার্থের তুলনায় কম হবে। যেমন তুমি যদি প্রাণীকে মানুষ, গরু, ছাগল ইত্যাদিতে ভাগ করো তাহলে শুধুমাত্র কি হচ্ছে, প্রাণী বলতে আমরা শুধু এইগুলোই বুঝি না, আরও অন্যান্য উপশ্রেণী আছে, তাহলে এটা কি হচ্ছে, মূল শ্রেণীর তুলনায় কম। বা ত্রিভুজকে তুমি সমবাহু এবং সমদ্বিবাহুতে ভাগ করো তাহলে তোমার এখানে কি ভাগ পড়ে যাচ্ছে, বিষমবাহু, ঠিক আছে? তাহলে যখনই দেখবে মূল শ্রেণী থেকে উপশ্রেণীগুলোর ব্যক্তার্থ কম তাহলে এটা হবে অব্যাপক। আর অতিব্যাপকে তুমি কি করবে, যখন দেখা যাবে উপশ্রেণীগুলোর ব্যক্তার্থ মূল শ্রেণীর থেকে বেশি, যখন তুমি দেখবে পরীক্ষার হলে যে কোশ্চেনে মানুষকে ভাগ করছে এশিয়াবাসী, আফ্রিকাবাসী, ইউরোপবাসী, বন মানুষ এই মানুষ শ্রেণীর এগুলোর অন্তর্ভুক্ত নয়। অথবা তুমি যদি দেখো মুদ্রাকে ভাগ করা হচ্ছে স্বর্ণ, রৌপ্য, ব্রোঞ্জ, কাগজের মুদ্রা হয় না, কাগজের হয় নোট, এটা হচ্ছে এটার বহির্ভূত, ঠিক আছে? তাহলে অতিব্যাপকে উপশ্রেণীর ব্যক্তার্থ মূল শ্রেণীর ব্যক্তার্থের তুলনায় বেশি হবে। 4 নম্বর নিয়মে কি হচ্ছে, পারস্পরিক বিচ্ছিন্নতা কাপক। কারা পারস্পরিক বিচ্ছিন্ন হবে? উপশ্রেণীগুলো। কখন হবে? যখন একই সময় একটা মূলনীতি নিব। ব্যাস, এটা তো আমরা এই মাত্র শেষ করলাম, নিশ্চয়ই বুঝতে পারছো। একটা একটা করে পড়বে, একটা একটা লিখবে। আজকে আমি এই 4টা পর্যন্ত পড়ালাম এবং এই 4টা ভালো করে পড়বে, এবং যদি কোনো বুঝতে না পারো কমেন্ট বক্সে লিখবে। সবাই ভালো থাকবে, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।